আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহেরুন্নেসা তাহমিনা, আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দেব সিটিসেল সংবাদ শিরোনামগুলো। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের ইন্তেকাল, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন বৃহস্পতিবার। জামায়াত বহির্বিশ্ব জঙ্গি পরিচিতি পাচ্ছে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সীমান্ত বন্ধ করে দেওয়ার তথ্য প্রত্যাখ্যান। উত্তর সিটি কর্পোরেশন প্রশাসককে ক্রিমিনাল বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সামনে পশুর হাট বসানোর জন্য ব্যবস্থার আহ্বান। ঈদের পর অফিস আদালত খুললেও উপস্থিতি কম, শুভেচ্ছা ও কুশল বিনিময়ে কর্মকর্তা কর্মচারীদের প্রথম দিন পার। এবং প্রায় ফাঁকা রাজধানীতে কয়েকদিনের স্বস্তির পরিবেশ, উৎসব আনন্দে মুখর ঢাকার চারপাশের সব পর্যটন স্পট। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে অণুবীক্ষণ যন্ত্রের রেজুলেশন বাড়ানোর উপায় আবিষ্কারে 3 বিজ্ঞানীর রসায়নে নোবেল অর্জনের খবর। এবারে বিস্তারিত। ভাষা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষা মতিন হিসেবে খ্যাত আব্দুল মতিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শোকাহত চ্যানেল আই পরিবার। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ভাষা সংগ্রামী আব্দুল মতিন চ্যানেল আই এর ২১ যাত্রী অনুষ্ঠানে অংশ নিয়ে চিন্তা, চেতনা আর বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন তিনি। যখন জিন্নাহ সাহেব বললেন যে না, আর কোনো ভাষা হবে না, ধর্ম এক, আমাদের নীতি এক, আমি বললাম যে আপনাদের এই সমস্ত কথা তো আমরা জানি, আপনি এইটাকে রাষ্ট্রভাষা কি হবে সেটা বলেন। 2-3 বছর পরে আমরা এই দাবিটাই আদায় করলাম। এভাবে আর কখনোই ইতিহাসের কথা বলবেন না ভাষা সংগ্রামী আব্দুল মতিন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আজীবন সংগ্রাম করা আব্দুল মতিন। গত ১৯ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। ২০ আগস্ট মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। ৩ অক্টোবর থেকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন তিনি। ভর্তি হওয়ার পর থেকে ৫১ দিন অচেতন অবস্থায় ছিলেন এই আজীবন সংগ্রামী মানুষটি। হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যু অবধি কখনই তার জ্ঞান ফিরে আসেনি এবং আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও আজ সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেছেন। শেষ মুহূর্তে এসে এই পিজি হাসপাতালের কর্তৃপক্ষের সহায়তায় এতদিন কাটাইতে পারলাম, এজন্য আমরা ধন্যবাদ সরকারকে বা এই কর্তৃপক্ষকে এবং জনগণকে ধন্যবাদ। সকালবেলায় নাস্তা করেছি টেবিলে, ওইটুকুই কথা, তারপরে আর কোনো কথা হয়নি। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাজনীতিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ। আজকের এই অধপতিত বাংলাদেশের নৈতিক দায়িত্ব তাকে সবসময় স্মরণ রাখা। তাকে স্মরণ রাখলে হয়তো আমরা সত্যিকার সুষ্ঠু ন্যায় পথে থাকব। তার কাছে এই জাতি চিরদিন ঋণী এবং এই ঋণ স্বীকার যেন আমরা করতে ভুল না করি। শুধুমাত্র ৫২ না, আমাদের সারাটা জীবন আলেখ্যই তার হচ্ছে ভাষাকে কেন্দ্র করে, ভাষার উন্নয়নকে কেন্দ্র করে। রাখা হবে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। এর পরবর্তীকালে শ্রদ্ধাঞ্জলি আরো কিভাবে আমরা প্রদর্শন করার পদক্ষেপ নিতে পারি, সকলে মিলে আলোচনা করে জাতীয় কমিটি করে আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত ধীরে সুস্থে আপনাদেরকে জানাবো। আজীবন সমাজতন্ত্রে বিশ্বাসী ভাষা সংগ্রামী আব্দুল মতিন কখনোই আপোষ করেননি। সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যের জন্যে, দেশের জন্য। এমনকি নিজের দেহ দান করেছেন তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তার ইচ্ছা অনুযায়ী তার দেহ দেয়া হবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। আজীবন লড়াই করা এই সংগ্রামীকে সশ্রদ্ধ সালাম। না ফেরার দেশে চলে গেছেন ভাষা সৈনিক আব্দুল মতিন। তিনি আর কখনই ফিরে আসবেন না। তবে এখানে যারা এসেছিলেন তারা বলছেন আব্দুল মতিন একটি চেতনার নাম, একটি সংগ্রামের নাম।
যাদের মধ্যে এই চেতনা এবং সংগ্রাম ছড়িয়ে গেছে তারাই বাঁচিয়ে রাখবেন সবার প্রিয় এই বাংলাদেশকে, এই বাংলা ভাষাকে। তিনিও বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 1952 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ছাত্র সভা থেকে 144 ধারা ভাঙার ঘোষণা দিয়েছিলেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন। হাজারো ছাত্র মিছিলে মিছিলে রাজপথ কাঁপিয়েছিলেন বাংলাকে মাতৃভাষা ঘোষণার দাবিতে। সেদিন পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, বরকত, জব্বার, সালাম সহ অনেকে। ভাষা মতিন হিসেবে পরিচিত আব্দুল মতিনের সংগ্রামী জীবনের কথা জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম থেকে যারা সোচ্চার ছিলেন তাদের একজন আব্দুল মতিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবের প্রতিবাদ করেন আব্দুল মতিন। জিন্নাহ যখন বলল যে অনলি উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আমি সঙ্গে সঙ্গে ফার্স্ট সেকেন্ড বেঞ্চে ছিলাম, চেয়ারে আমি লাফিয়ে উঠলাম, উঠে বললাম ইউ আর এ কায়েদে আজম, বাট নট ফর দিস, এটা আপনি এইভাবে বলবেন না। উই সে টু ইট নো 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 আস্ক ইউর স্টুডেন্ট। আর কেউ সকলে বলল, হয়ে গেল। 52 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ছাত্র সভা থেকে রাজনৈতিক নেতারা যখন 144 ধারা না ভাঙার পক্ষে বক্তৃতা করেন, তখন আব্দুল মতিন বাংলা ভাষার দাবিতে 144 ধারা ভঙ্গ করে গণপরিষদের দিকে মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা বললাম যে আমাদের এখানে এইভাবে 144 ধারা ভঙ্গ, আপনার একমত? হ্যাঁ, আমরা ওটা মানি না। তখন বললেন যে তাহলে অনেক কাজ হয়ে গেছে, আমরা তো এখান থেকে বের হবো, এখান থেকে ডিসিশন হলে কোন দিক দিয়ে গেলেন আপনার? ওইটা দিয়ে এগের দিয়ে বেরোন। হ্যাঁ, তখন না একেবারে ভীষণ সেই আহ্বানে সাড়া দেয় ছাত্র জনতা। পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিউর, বরকত, জব্বার, সালাম, ওহিউল্লাহ সহ অনেকে। সেই থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন ছাড়াও আজীবন গণমানুষের জন্য রাজনীতি করেছেন আব্দুল মতিন। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, যুবলীগ, কমিউনিস্ট পার্টি, কৃষক সংগঠন করা এই মানুষটি নিজের জন্য কিছু করার চিন্তা করেননি কখনো। চাকুরি, ব্যবসা, অর্থ উপার্জনের সাথে কখনোই জড়িত হননি তিনি। রাজনীতির কারণে 5 বার কারাবরণকারী এই মানুষটি স্ত্রী সহ থাকতেন মোহাম্মদপুরে ছোট মেয়ের বাসায়। সমাজ, দেশ, রাজনীতি, সরকার নিয়ে চিন্তা ছিল তার। তার উপলব্ধি ছিল সবসময় সত্য কথা বলতে হবে, সত্য বলা কঠিন। সত্য কথা বললে পরে অনেকটা থেকে বাঁচবে, নিজে অনেক অপকর্ম থেকে বাঁচবে। এই যে একটা শ্রেণী, যার মধ্যে শত শত ভাগ হয়ে গেছে, ম্যান টু ম্যান আলাদা হচ্ছে, কোথায় এক জায়গা হতে পারে, কিভাবে কি করলে হবে এটা তারা না করতে পারে না। এই সমাজটা পরিবর্তন করতে হবে, তার জন্য কেউ তৈরি না। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের জন্ম হয়েছিল 1926 সালের 3রা ডিসেম্বর বর্তমান সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার ধুবুলিয়া গ্রামে। যমুনার ভাঙনে বিলীন হয় তাদের বাড়ি। পরে চৌহালির শৈলজোনা গ্রামে চলে যান তারা। বাবার চাকরি সুবাদে আব্দুল মতিনের ছোটবেলা কিছুদিন কেটেছে দার্জিলিংয়ে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, জামায়াত শুধু বাংলাদেশেই নয়, জঙ্গি সংগঠন হিসেবে আন্তর্জাতিকভাবেও পরিচিতি পাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে 2 অক্টোবরের বোমা বিস্ফোরণে জেএমবি এবং জামায়াতের সংশ্লিষ্টতা নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে নয়াদিল্লির সঙ্গে স্পষ্ট তথ্য চেয়েছে সরকার। পান্থা রহমানের রিপোর্ট। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণে 2 জঙ্গি নিহত হওয়ার পর প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সংশ্লিষ্টতার কথা প্রচার এবং প্রকাশ হয় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলোতে।
তার কিছুদিন আগেই ভারতের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সারদার টাকায় জামাত ইসলামী বাংলাদেশের সহিংসতার খবরও বেশ আলোচনায় এসেছিল। সাম্প্রতিক এই ঘটনাগুলো বড় কোনো সহিংসতার লক্ষণ কিনা তা খতিয়ে দেখতে এরই মধ্যে তৎপরতা বেড়েছে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোতে। তৎপরতা বেড়েছে কূটনৈতিক মহলেও। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ভূমি জঙ্গি সন্ত্রাসীদের একে অন্যের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে এই ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না। যে টার্মটা ব্যবহার করা হয়, যে বর্ডার সিল করে দেওয়া, এটা আসলে মিন করা হয় যে অরক্ষিত অংশটুকু উপরে নজরদারি বাড়তে পারে। জামাত যে একটি জঙ্গি সংগঠন সেটা আমরা বরাবরই বলে আসছিলাম, এবং এখন একটু ধীরে হলেও, একটু দেরিতে হলেও আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলি বা সংস্থাগুলি সেটি রিয়ালাইজ করেছেন। বাংলাদেশ সরকার বদ্ধপরিকর যে কোনো মূল্যেই তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার প্রতিহত করবে। বর্ধমানের ঘটনায় বাংলাদেশি জঙ্গিরা জড়িত কিনা সে বিষয়ে তথ্য জানতে চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা জানার চেষ্টা করছি, বলেছি, অনুরোধ করেছি আমাদেরকে ঘটনাটি কি ঘটেছে জানানোর জন্য, সেখানে বাংলাদেশের কোনো নাগরিকের সংশ্লিষ্টতা আছে কিনা, এবং তারা এ পর্যন্ত কি তথ্য প্রমাণ পেয়েছেন, এই সুনির্দিষ্টভাবে এই তথ্যগুলি চাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্ত সিল করে দেওয়ার তথ্যটি সঠিক নয়। এমন কোনো ঘটনার পর অরক্ষিত অংশগুলোতে নজরদারি বাড়ানো নিয়মিত কাজের অংশ বলেই মনে করেন তিনি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে হৃদরোগ, নিউরো এবং পঙ্গু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালের সামনে পশুর হাট বসানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে ক্রিমিনাল বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তিনি। পশুর হাট বসানোয় রোগীদের দুর্ভোগের কারণে সচিবালয়ের ব্রিফিংয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, বারবার অনুরোধ করার পরেও সিটি কর্পোরেশন ওই হাট বসিয়েছে, যে কারণে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। ভবিষ্যতে এরকম হাট যাতে আর না বসে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ নাসিম। এই উত্তর সিটি কর্পোরেশন যিনি প্রশাসক, তাকে বারবার বলা হয়েছে হি ইজ এ ক্রিমিনাল। আমি বলতে চাই আপনাদের, হি ইজ এ ক্রিমিনাল। এই লোকটি কত বড় এই কাজটি করেছে, এবং সে গতকাল প্রতিশ্রুতি দিয়েছিল এখানে হাট বসানো হবে না। কার বিনিময়ে সে এই কাজটি করেছে আমি জিজ্ঞাসা করতে চাই, কার বিনিময়ে এই কাজটি সে করেছে? এই ধরনের দায়িত্বহীন, এই ধরনের কাণ্ডজ্ঞান বর্জিত কোনো ব্যক্তি কোনো প্রশাসনে থাকতে পারে না। ঈদের ছুটি শেষে প্রথম দিন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল ঈদের আমেজ। ঈদ শুভেচ্ছা আর কুশল বিনিময়েই বেশিরভাগ সময় কেটেছে মন্ত্রী, সচিব থেকে কর্মকর্তা